আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুগল অ্যালগরিদম আপডেট। মানে আপডেট তো আপডেট, আবার অ্যালগরিদম আপডেটটা কি জিনিস তাই না? অ্যালগরিদম আপডেটটা হলো এই, প্রথমত হলো যে আমরা গুগলকে নিয়ে স্টাডি করতেছি। হ্যাঁ, তার আগে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই আমার পরশু দিনকের একটু পড়াশোনার জাহির করি এখানে। আচ্ছা, একটু পড়াশোনা করছিলাম, তার মানে এখানে থাকলে নেট থাকলে কিন্তু পড়াশোনা করা আসলে হয় না। নেটে বসে ইচ্ছা করে যে এখানে এখানে ভিজিট করি, কিন্তু বাসায় তো নেট পাওয়া যায় না, বাসায় তখন একটু পড়াশোনা করি। আচ্ছা, এটা পাক এস টু। তো এখানে যে বিষয়টা সেটা হলো যে, আচ্ছা, গ্লোবাল সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার। আমরা সার্চ ইঞ্জিন কতগুলো জানি, অনেকগুলো সার্চ ইঞ্জিনের নাম জানি, তার মধ্যে শুধু গুগলকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। হ্যাঁ, বেশি প্রায়োরিটি দিচ্ছি। গুগলের সার্চ শেয়ার হচ্ছে 69% প্লাস 70%। আর বাকিগুলো মিলে বাইদু হচ্ছে চাইনিজ সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাশনাল সার্চ ইঞ্জিন, শুধু চায়নারা ইউজ করে। ধরেন 130-140 কোটি জনগণ, ওরাই শুধু বাইদু ইউজ করে, বাকি কিন্তু কেউ ইউজ করে না। ওদের সার্চ শেয়ার হচ্ছে যে বাইদুর 17%, ইয়াহুর 6%। ইয়াহু যদিও গুগলে আগে তৈরি হয়েছে। বিং এর 6%, আর আদার মিলে 2%। টোটাল 100%। তো আমরা আমাদের টার্গেট হচ্ছে গুগলটা। হ্যাঁ, এটা ঠিক আছে, গুগলকে টার্গেট করবো। আচ্ছা, গুগল এত আগায় থাকার কারণটা কি? আগায় থাকার কারণটা হচ্ছে যে সে সবসময় আপডেট হয়। হ্যাঁ, সে সবসময় আপডেট হয়। সার্চ ইঞ্জিন মানে গুগল প্রতি বছর 500 থেকে 600 আপডেট নেয়। ঠিক আছে, 500 থেকে 600 আপডেট নেয়, তার মানে দিনে অন্তত 1-2 বার আপডেট নেয়। সেগুলো মাইনর, মেজর না। হ্যাঁ, কিন্তু আপডেট নেয় সে। আচ্ছা, আমার পিসি আপডেট নেয় না? হ্যাঁ, ঠিক সেই কারণে। মানে পিসি আপডেট নেয় কি জন্য? পিসিটা পারফরমেন্স বাড়ানোর জন্য, আরো ফাস্ট কাজ করবে। হ্যাঁ, সফটওয়্যারগুলো আরো ভালো কাজ করবে। হ্যাঁ, লেটেস্ট নতুন নতুন ফিচার যোগ হবে, এই জন্য তো আপডেট নেওয়া। গুগলের ক্ষেত্রে তাই। গুগল সার্চ ইঞ্জিন তো একটা মানে মেশিন আর কি। যে মেশিনটা আপডেট নিলে সার্চ আরো মানে উন্নত সার্চ রেজাল্ট দেখাবে, রিলেভেন্ট সার্চ রেজাল্ট দেখাবে, এবং এক্সাক্ট যেটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি এবং তথ্য সমৃদ্ধ যেটা আমার প্রয়োজন ঠিক সেটাই দেখাবে। এই জন্য সার্চ ইয়াটা আপনার হলো যে গুগল আপডেট নেয়। আর অ্যালগোরিদম জিনিসটা কি? অ্যালগোরিদম হচ্ছে যে একটা প্রসেস, মানে সোজা বাংলা যদি বলতে চাই, যে প্রসেসের মাধ্যমে গুগল এই ওয়েবসাইটগুলোকে ইন্ডেক্সিং করে একটা রেজাল্ট শো করায়। এই প্রসেসটাই হচ্ছে যে অ্যালগোরিদম, সোজা বাংলায়। হ্যাঁ, অ্যালগোরিদম একটা কঠিন জিনিস, তো আমি সোজা বাংলায় বলতেছি যে অ্যালগোরিদম হচ্ছে এটা, যেই প্রসিডিউরের উপর ভিত্তি করে গুগল এই ডাটা ওয়েবসাইটগুলোকে ক্রল করে রেজাল্ট শো করায়। এই টোটাল প্রসিডিউরটাকে হচ্ছে বলেছে অ্যালগোরিদম। ঠিক আছে, ওয়েবসাইটগুলোকে সে ক্রল করে তালিকাভুক্ত করে এই রেজাল্ট যে শো করায় আমাদেরকে 1 সেকেন্ডের কম সময়ে, এই প্রক্রিয়াটাই হচ্ছে যে অ্যালগোরিদম। টোটাল প্রক্রিয়াটা অ্যালগোরিদম। হ্যাঁ, এই তাদের সিস্টেমটাই হচ্ছে যে আপডেটটাই হচ্ছে গুগল অ্যালগোরিদম আপডেট। আচ্ছা, আমরা যে এসইও যে করতেছি, এই তিনটা বিষয়ে আমাদেরকে খুব ভালোভাবে নলেজ থাকতে হবে। কোন তিনটা বিষয়? ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন এবং ব্রাউজার। এই তিনটাই যদি আমরা বেসিক ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু আমাদের এসইওটা কিছুই না, খুব দ্রুত জিনিসগুলো বুঝে যাবো। ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েবসাইটের ফিচারগুলো কি কি থাকে, ওয়েবসাইট মানে বেসিক ধারণা। হ্যাঁ, সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনের বেসিক ধারণা। ব্রাউজার, ব্রাউজার কিভাবে কাজ করে, ব্রাউজার কি। হ্যাঁ, ব্রাউজার এই সবগুলোই আর কি। ঠিক আছে, তো এগুলো নিয়ে ডিটেলস পরে আলোচনা করা হবে। এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন নিয়ে। ঠিক আছে, সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম আপডেট নিয়ে। আচ্ছা, এই হলো যে বিষয়। এখন আমরা গুগলে যাই। এটা এটা আসবে, আপডেট দিও, ব্রাউজারটা আসবে। গুগল আপডেট হিস্টোরি মজ ডাইরেক্ট চলে আসছে। মজের দরকার নেই, শুধু আপডেট হিস্টোরি আমরা দিব। যে সার্চ যদি দেই,
প্রথমে আসবে মোজের আপনার আপডেটগুলো, মানে মোজ কর্তৃক তালিকাভুক্ত আপডেট। সবগুলো একই রকম, অথেন্টিকটা বিষয়, হ্যাঁ। সবখানে দেখলে একই রকম পাওয়া যাবে, বাট এই সিস্টেমটা আমার ভালো লাগে, ওই জন্য আমি এটাই সাধারণত ইউজ করি। আচ্ছা, গুগল বলছিলাম কত সালে তৈরি হয়েছে, সার্চ ইঞ্জিনটা রান হয়েছে কত সালে? 1998-এ গুগল রান হয়েছে 1998-এ। হ্যাঁ, তো 98-এ রান হয়েছে, আর আপডেট শুরু হয়েছে 2000 সাল থেকে। এরা চার নিচে আসতেছে না কেন? আচ্ছা দেখে, আচ্ছা হ্যাঁ আসছে এবার। 2000 সাল থেকে গুগল আপডেট নেওয়া শুরু করছে। 2000 সালে যেটা আপডেট দিচ্ছে সেটা হচ্ছে নেমিং স্কিম। হুম, 2000 সালে আপডেট নিচ্ছে, তারপর 2002 সালে নিচ্ছে, 3 নিচ্ছে, 4 নিচ্ছে, 5 নিচ্ছে, প্রতি বছরে আপডেট নেই, মানে মেজর একটা করে আপডেট আছে। 16 সালে কি আপডেট নিচ্ছে? অ্যাডওয়ার্ড শেক আপ আপডেট। 15 সালে আপডেট কি নিচ্ছে একটু দেখি। 15 সালে অনেক ভালো ভালো আপডেট নিচ্ছে, পান্ডা 4.2 দ্য কোয়েরি, এই সেই, হ্যাঁ। 14 সালে আপডেট নিচ্ছে, 13 সালে আপডেট নিচ্ছে, 12 সালে, 11, 10, হ্যাঁ, অনেকগুলো আপডেট নিচ্ছে। এতগুলো আপডেট তো আমাদের আসলে পড়লে তো মাথা ঘুরে যাবে, আর আপডেট করলে এগুলো যদি পড়ে ভালো করে বুঝতে পারি তাহলে তো আমরা আপডেট বিশেষজ্ঞ হয়ে যাবো, তাই না? আমাদেরকে এখন 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে যে আপডেটগুলো, তাই না? একটা বেসিক ধারণা নিতে হবে আপডেটগুলো সম্বন্ধে, এসিওর জন্য যেগুলো ইম্পর্টেন্ট। হুম, আচ্ছা, এখানে টেক্সট ডকুমেন্টই নেই। ইফেক্টিভ মেজর অ্যান্ড হাইলি ইফেক্টিভ গুগল অ্যালগোরিদম আপডেটস, TSM না? আমাদেরকে যেটা জানতেই হবে, যে আপডেটগুলো সম্বন্ধে জানতেই হবে, তার মনে হয় 1 নম্বর হচ্ছে যে পান্ডা, 2 নম্বরে হচ্ছে যে পেঙ্গুইন, 3 নম্বরে হচ্ছে বাট, 4 নম্বরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি বা মোবাইল গাইডন। আচ্ছা, পান্ডা, এটা একটা গুগলের আপডেটের নাম। পান্ডা কত সালে আসছে দেখি একটু আমরা। 2011-তে আসছে পান্ডা। পান্ডা বা ফার্মার আপডেট হচ্ছে ফেব্রুয়ারি 23, 2011। প্রথম পান্ডা আপডেট আসে কত সালে? 23 ফেব্রুয়ারি 2011 সালে। 2011-23-এ এখনো পর্যন্ত পান্ডার আপডেট নিতে আছে, পান্ডা রোলিং আউট হইতে আছে। পান্ডার দেখেন যে 16 সালে পান্ডাটা অনেক বেশি বার আপডেট হচ্ছে, 28 বার বোধ হয় এত নম্বরে, যে পান্ডা 4.2, 28 নম্বর আপডেট। সর্বশেষ পান্ডার আপডেট হচ্ছে 28 নম্বর। অনেক বড় একটা আপডেট এবং অনেক বেশি সার্চ রেজাল্ট এফেক্টেড হচ্ছে, এবং অনেকবার আপডেট, একটা আপডেটই বারবার রোলিং আউট হচ্ছে। হ্যাঁ, মানে একটা আপডেট কুইক নিয়ে নেয়, কিন্তু গুগল ধীরে ধীরে আপডেটটা নেয়, অল্প অল্প করে, মানে ভার্সন দিয়ে দিয়ে, একটা আপডেটের ফির ভার্সন আছে। আচ্ছা, তো পান্ডা হলো যে যে বিষয়টা দেখছে, যে আপডেটটা পান্ডা, যে আপডেটটার কারণ, মানে যেটা বিষয়টা দেখার জন্য পান্ডা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে অন পেজের ফ্যাক্টর। পান্ডা হলো যে অন পেজের ফ্যাক্টরগুলো, অন পেজকে নিয়ে কাজ করছে, এক্স্যাক্টলি। আচ্ছা, অন পেজের মধ্যে কি কি স্প্যামিং হতো? কিওয়ার্ড স্টাফিং হতো। কিওয়ার্ড স্টাফিং বুঝিত, মানে অতিরিক্ত কিওয়ার্ড যোগ করা। কিওয়ার্ড ডেন্সিটি, স্ট্যান্ডার্ড কিওয়ার্ড ডেন্সিটি কত? গুগল বলে কতটুকু? 1% মরলেস, হ্যাঁ, বা 0.8 বা 1.2। আচ্ছা, তো আগে 3 থেকে 5% পর্যন্ত কিওয়ার্ড ইউজ করা যাইতো বা করতো, হ্যাঁ। আচ্ছা, কিওয়ার্ড স্টাফিং একটা গেল। আবার ইন্টারনাল লিঙ্ক, অতিরিক্ত ইন্টারনাল লিঙ্ক,
একটা পেজ থেকে আরেকটা পেজে অতিরিক্ত হাইপার লিঙ্ক করে দিয়ে হলো যে র্যাঙ্ক করা যায়। একটা লিঙ্ক কিন্তু একটা ব্যাকলিঙ্ক হিসেবে যেহেতু কাউন্ট হয়, সেই জন্য অতিরিক্ত ইন্টারনাল লিঙ্ক করা যেত। হ্যাঁ, তো এই পান্ডা আপডেটের ফলে তখন থেকে অতিরিক্ত ইন্টারনাল লিঙ্ক করা যায় না এবং কিওয়ার্ড স্টাফিং করা যায় না। হ্যাঁ, আপডেটটা বুঝলে কিন্তু এসইও কিন্তু সোজা। অ্যাকচুয়ালি গুগল কি চাইছে, আমরা কতটুকু ইন্টারনাল লিঙ্ক করবো, কতটুকু কিওয়ার্ড কতটুকু দিব, মানে কিওয়ার্ড ডেন্সিটি কতটুকু হবে, অন পেজ এসইও স্ট্র্যাটেজিটা কেমন হবে। হ্যাঁ, এই বিষয়গুলা যদি আমরা গুগল আপডেটটা দেখি তাহলে কিন্তু খুবই সোজা। ঠিক আছে, তো পান্ডা আপডেটের ফলে পান্ডার অন পেজ যে রেশিওটা বেশি এফেক্টেড হয়েছে এবং বলা হয়ে থাকে প্রায় 12% সার্চ কোয়েরি এফেক্ট হয়েছে এই পান্ডা আপডেটের ফলে। তার মানে কি 100 কোটি যদি ওয়েবসাইট থাকে তাহলে 12 কোটি ওয়েবসাইট এই পান্ডা আপডেটের ফলে আউটর্যাঙ্ক হয়েছে। মানে যে কিওয়ার্ড দিয়ে প্রথমে আসতো ওটা খুঁজে পাওয়া যায় না ওদেরকে। হ্যাঁ, 12 কোটি ওয়েবসাইট এই পান্ডা আপডেটের ফলে। কারণ আগে তো প্রচুর, মানে এই আপডেটটা নিয়ে আসছে তো কেন জানেন, মানে ভালো রেজাল্ট দেখানোর জন্য। তখন কি করতো লোকজন, একটা ধরেন সাইট আপনার একটা ব্লগ স্পট, সে মানে কোন রকম একটা কন্টেন্ট সাজায়, কপি কন্টেন্ট সাজায়। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে কপি কন্টেন্ট, মানে এইটা সবচেয়ে বেশি ধরছে। 9-10 সালের দিকে প্রচুর মানে কন্টেন্ট হতো আপনার হলো যে স্পিনিং হতো, মানে আর্টিকেল স্পিনিং সফটওয়্যার দিয়ে একটা আর্টিকেল দিয়ে ওই স্পিনিং করে দিয়ে আবার ওইটা আর্টিকেল ইউজ করতো ইউনিক হিসাবে। ইউনিক হচ্ছে কিন্তু আর্টিকেলটার কোনো প্রাঞ্জলতা থাকছে না। কিন্তু পান্ডা আপডেটের ফলে এই কন্টেন্ট যে ইউনিক হতে হবে এবং এনগেজিং হতে হবে এবং কোয়ালিটি হতে হবে, এই পান্ডা আপডেটের ফলে এই বিষয়টা চলে আসছে। হ্যাঁ, এই বিষয়টা আসার ফলে তখন আর্টিকেল স্পিনিং যে ব্যবসাটা পুরোটা মার খেয়ে গেছে। তাতে আর্টিকেল স্পিনিং করে প্রচুর লোকজন টাকা কামাই করতো তখন। হ্যাঁ, 10 সালের দিকে আমি নিজে দেখছি। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা তখন আর্টিকেল স্পিনিং করতো, 4-5 জনকে নিয়ে সফটওয়্যার দিয়ে মনে করেন যে দিনে 50 করে আর্টিকেল ওরা লিখে দিত। আমি যে এত আর্টিকেল লিখে দেয় কেমনে, পরে শুনতে দিলে সফটওয়্যার দিয়ে এক ক্লিকেই স্পিনিং। হ্যাঁ, সিনোনিমগুলো চেঞ্জ করে দেয়, সিনোনিমগুলো চেঞ্জ করে দেয়। হ্যাঁ, সিনোনিমগুলো চেঞ্জ করে দেয়, নতুন একটা আর্টিকেল পুরো একবারে পুরো সেন্টেন্সটা সিনোনিম চেঞ্জ করে দেয়। আবার কোন কোন সফটওয়্যার আছে পুরো আর্টিকেলটাই একবার, হ্যাঁ হ্যাঁ, ওটা চেঞ্জ করার পর একবার পড়ে নেয় যে ঠিক আছে কিনা, হ্যাঁ ওকে, তখন মানে আর্টিকেলটা ইউনিক হলো। আবার এই যে প্যালগরিজম চেকার দিয়ে চেক করলো, দিয়ে আর্টিকেলটা দিয়ে দিল। হ্যাঁ, একটা আর্টিকেল মানে $500 আর্টিকেল $5। ঠিক আছে, প্রচুর টাকা ইনকাম করছে তখন। ওই যেই ওয়েবসাইটগুলা এইভাবে আর্টিকেল স্পিনিং করতো, করে করে আর্টিকেল বসে বিজনেস করতো, সবগুলো ওয়েবসাইট আউট র্যাঙ্ক হয়ে গেছে। ওগুলা ডোমেনগুলোই ব্যান হয়ে গেছে। হ্যাঁ, যারা বেশি বেশি করতো, যেগুলো ওইগুলো নিয়ে আর কোনো কাজই করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে পান্ডা আপডেট হলো কি অন পেজ ফ্যাক্টর। অন পেজের মধ্যে কি কোয়ালিটি কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্ক, তারপরে হলো যে আপনার কিওয়ার্ড স্টাফিং, হ্যাঁ এই বিষয়গুলো, তারপরে ক্লকিং মানে হাইড টেক্সট, এই বিষয়গুলো পান্ডা আপডেটের ফলে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, পান্ডা আপডেট আসার ফলে ওই বিষয়গুলো এখন করা যাবে না। ওইগুলো করলে আপনার নির্ঘাত আপনি ব্যান খাই যাবেন, অথবা আপনাকে হ্যাঁ চলবে না ওগুলি। হ্যাঁ, ওই জন্য ব্যবসাটা এখন মানে একদম মানে ভালো যারা এসইও করে, মানে হোয়াইট হার্ট যারা এসইও করে বা যারা অর্গানিক এসইও করে, তাদের রাজত্ব এখন। হ্যাঁ, মাঝখানে ওই সময়টাতে ছিল না, 9-10 সালের দিকে, 8-9-10 এই সালে খুবই কোনো একটা কিওয়ার্ড সার্চ দেখেন এমন একটা ব্লগ স্পট চলে আসছে যেটার আপনার হলো যে কোনো নেই, মানে কোনো ভ্যালুই নেই বা কন্টেন্টের কোনো ভ্যালুই নেই, চলে আসছে। আচ্ছা, তখন আবার উইকিপিডিয়া চলে আসতো যে কোনো সময়, মানে উইকিপিডিয়া চলে আসতো। কারণ কি উইকিপিডিয়াতে প্রচুর ইন্টারনাল লিঙ্ক করা ছিল। উইকিপিডিয়া এখন লিঙ্কগুলো এখন সরাচ্ছে, উইকিপিডিয়া আউটর্যাঙ্ক হয়। এখন যে কোনো সার্চ উইকিপিডিয়া খুঁজে পাওয়া যায় না, 5-10 পেজও খুঁজে পাওয়া যায় না, কারণ উইকিপিডিয়া আউটর্যাঙ্ক হয়েছে। প্রচুর ইন্টারনাল লিঙ্ক, একটা 100 ওয়ার্ডের আর্টিকেল দেখবেন 50টাই হাইপার লিঙ্ক করা। হ্যাঁ, তো অতিরিক্ত ইন্টারনাল লিঙ্ক করা যাবে না। এটা ওই পান্ডা আপডেটের ফলে আপডেট মানে আপনার উইকিপিডিয়া আউটর্যাঙ্ক হয়ে গেছে। আর একটা সবচেয়ে বড় যে বিজনেস কোম্পানি যে ইবে, অ্যামাজনের পরে কিন্তু ইবের অবস্থান, ইবে ওইভাবে আউটর্যাঙ্ক হয়ে গেছে, বলছি তেমন হয়। ইবেতে অতিরিক্ত ইন্টারনাল লিঙ্ক করা ছিল, তার ফলে ইবেটা আউটর্যাঙ্ক হয়ে গেছে। ওরা এখন লিঙ্কগুলোকে রিমুভ করতেছে, তো লক্ষ লক্ষ কোটি কোটি লিঙ্ক, এই লিঙ্কগুলোকে তারা রিমুভ করতেছে করে আবার যখন পেনাল্টি রিকভার করবে তখন হয়তো সামনে আরো আসবে। ঠিক আছে, তো অ্যামাজন এই কাজটা করেনি, এই জন্য অ্যামাজন ধরে আছে এখনো। আচ্ছা, তাহলে পান্ডা বুঝলাম কি জিনিস। পান্ডা হলো যে অন পেজ ফ্যাক্টর এফেক্ট করছে, এবং এই বিষয়গুলো যেমন কোয়ালিটি কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্ক, কিওয়ার্ড স্টাফিং, ক্লকিং, এই বিষয়গুলো পান্ডা আপডেটের ফলে আপনার সঠিক গাইডলাইনের মাধ্যমে চলে আসছে আর কি। মানে এখন আর ওইগুলো জিনিস আর ব্ল্যাকহাট করার কোনো উপায় নাই। ঠিক আছে, অতিরিক্ত ইন্টারনাল লিঙ্ক করা যাবে না, মানে দুর্বল কন্টেন্ট দেওয়া যাবে না, তারপরে কিওয়ার্ড স্টাফিং বেশি করা যাবে না, কিওয়ার্ড ডেন্সিটি বেশি দেওয়া যাবে না।
আচ্ছা, তাহলে পান্ডা ক্লিয়ার। এবার আসি পেঙ্গুইন। ওইরকমই পেঙ্গুইন 3 নাম্বার। আচ্ছা, পেঙ্গুইন হচ্ছে যে সরি এপ্রিল 24, 2012। 24 এপ্রিল 2012 সালে আসলে পেঙ্গুইন আপডেট। এটা আর একটা বড় ঝড়, মানে এক একটা আপডেট কিন্তু একটা ঝড়ের মতো। কারণ 12% ছাড়, আপনি কল্পনা করতে পারেন 100টা ওয়েবসাইটের মধ্যে 12টা ওয়েবসাইটই বলে যে পেনাল্টি খাওয়া, ব্যান খাওয়া, বিশাল বিষয় কিন্তু। অন্য কোনো আপডেটে এরকম আহ, এত ঝড় বয় না আর কি, এতগুলো ওয়েবসাইট বা এতগুলো ব্যবসা নষ্ট হয়নি। হ্যাঁ। তো এটার ফলে নতুন করে এসিওতে আবার প্রাণ চাঞ্চল্যতা চলে আসছে। তখন এসিও তো চলে গেছিল সফটওয়্যার যাদের কাছে, তাদের কাছে। হুম। আচ্ছা, পেঙ্গুইন আপডেট যেটা, সেটা হলো যে অফ পেজের বিষয়টা। আর অফ পেজ বিষয় মানে কি, পুরোটা ব্যাকলিং, ব্যাকলিং ফ্যাক্টর আর কি। পেঙ্গুইন যখন আপডেট হওয়ার পরে যারা রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং নেয় নেই, কোয়ালিটি সাইট থেকে ব্যাকলিং নেয় নেই, হাইলি অথরিটি সাইট থেকে ব্যাকলিং নেয় নেই, তারা এফেক্টেড হয়েছে পেঙ্গুইন আপডেটের ফলে। এরকম এই আপডেটের ফলে প্রায় অনেক 8 থেকে 10% সার্চ এফেক্ট হয়েছে। মানে যারা ইলিগাল ভাবে ব্যাকলিং দিচ্ছে, যে কোনো সাইট থেকে ব্যাকলিং আর্ন করছিল, তারা হলো যে এফেক্ট হয়েছে, তাদের সাইটটা আউট র্যাঙ্ক হয়ে গেছে বা সাইট ডোমেনটাই ব্যান হয়ে গেছে। আচ্ছা, আমরা ডিরেক্টরি সাবমিশন একটা লিঙ্ক আমরা নিই, মানে ব্যাকলিং নেওয়ার একটা উপায় হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। তখন কি করতো, সফটওয়্যার দিয়ে সিনুক বা আর সফটওয়্যার আছে, রাতারাতি 1000 ব্যাকলিং, 1000 ডিরেক্টরিতে পোস্ট দিয়ে দিও সফটওয়্যার দিয়ে, রাতারাতি 1000 ব্যাকলিং। এখন কিন্তু ব্যাকলিং আর্ন করা খুবই টাফ। আমি 3 মাস ধরে সাইটে ব্যাকলিং করতেছি, 1227 ব্যাকলিং হয়েছে আমার ক্লায়েন্টের সাইটে। আমি খুব এক্সাইটেড। এটা হচ্ছে ক্লায়েন্টের সাইট আমার, মানে ব্যাকলিংটা চেক করা যায় গুগল ওয়েবমাস্টার টুল থেকে। আপনার কয়টা ব্যাকলিং হয়েছে, গুগল কয়টা ব্যাকলিং কাউন্ট করছে, এই 1227টা ব্যাকলিং হয়েছে। আমার যে সাইট ক্লায়েন্টে কাজ করছে আর কি। 3 মাস ধরে কাজ করে 1227টা ব্যাকলিং, ঠিক আছে। তো হ্যাঁ, অনেক ভালো। তো কাজ তো অনেক করতে হচ্ছে। হ্যাঁ, শুধু কাজ, টাকাও প্রায় 800 চলে আসছে, কম কথা। হ্যাঁ, তো খরচ করতে হচ্ছে। আর আগে কি হতো, $200 দিলেই আপনার 2000 ব্যাকলিং দিয়ে দিবে। এবং ওগুলো হ্যাঁ, আমরা কি জানি ব্যাকলিং এর ওই যে হ্যাঁ ডাইভার্সিফাইড ব্যাকলিং। হ্যাঁ, তো মানে বিভিন্ন সোর্স থেকে ব্যাকলিং নিতে, ব্যাকলিং যখন পড়াবো তখন ওটা ক্লিয়ার হবে। তার মধ্যে এখন এটা বুঝেন যে ব্যাকলিংটা এখানে এফেক্ট হচ্ছে। এখানে এই পেঙ্গুইন আপডেটের ফলে যে আসছে, আমাদের রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং নিতে হবে, কোয়ালিটি সাইট থেকে ব্যাকলিং নিতে হবে, হাই প্রেসিডেন্ট হাই অথরিটি সাইট থেকে ব্যাকলিং নিতে হবে। এই যে নীতিমালাগুলো আসছে পেঙ্গুইন আপডেটের ফলে, আগে কিন্তু এই নীতিমালা ছিল না। হ্যাঁ, ব্যাকলিং কি গুগলের অন্যতম একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। গুগল সাইট র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য শুধু ব্যাকলিংটাকে একটা ভোট হিসেবে কাউন্ট করতো। যার যত ভোট, তার তত পপুলারিটি, তার আগে যাওয়ার সম্ভাবনা তত বেশি। তো এটার কোনো মানে নীতিমালা ছিল না, ভোটের কোনো নীতিমালা, যে কোনো সাইট থেকে ভোট হলেই হলো। কিন্তু পেঙ্গুইন আপডেটের ফলে ব্যাকলিং এর অনেক নীতিমালা চলে আসছে। সেই নীতিমালাগুলো ব্যাকলিং ফ্যাক্টর আমরা যখন পড়বো, ঠিক সেই ফ্যাক্টরগুলো হচ্ছে যে ব্যাকলিং এর কোয়ালিটি ব্যাকলিং এর ফ্যাক্টর। আমরা যে কোয়ালিটি ব্যাকলিং এর যখন টার্মটা চলে আসছে, সেটা হলো যে রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং, হাইলি অথরিটি সাইট থেকে ব্যাকলিং, হ্যাঁ, তারপরে পেজ র্যাঙ্ক যেগুলো বেশি, ডোমেন অথরিটি বেশি, পেজ অথরিটি বেশি, ওই সাইট থেকে ব্যাকলিং নেওয়া, এটা হচ্ছে কোয়ালিটি ব্যাকলিং। হ্যাঁ, আর মোস্ট কথা হচ্ছে রিলেভেন্ট, আগে রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং নিতে হবে, এবং আমার কম্পিটিটর যারা আছে তাদের থেকে ব্যাকলিং নিতে হবে। এটা হচ্ছে যে কোয়ালিটি ব্যাকলিং। তো পেঙ্গুইন আপডেটের ফলে এই নীতিমালাগুলো আসছে। পেঙ্গুইনটা দেখছে যে অফ পেজ রেসি ফ্যাক্টর। পান্ডার দেখছে অন পেজ, পেঙ্গুইন হচ্ছে যে অফ পেজ। আচ্ছা, হামিং বার্ড। হামিং বার্ড কি জিনিস? হামিং বার্ড হলো বুঝতে পারতেছো? এই কাল্লা বেকা হয়ে গেছে কেন? আগস্ট 20, 2013, হ্যাঁ 13 সালে আসছে হামিং বার্ড আপডেট। হামিং বার্ড আপডেট আসলে কিছুই না, জাস্ট এই দুইটা বড় বড় আপডেট হয়েছে। আপডেটগুলো অনেকগুলো রোলিং আউট হয়েছে, অনেকগুলো ভার্সন হয়েছে। আর আগের যে আপডেট তো শুরু হয়েছে 2000 সাল থেকে, 2000 থেকে 2013 সাল পর্যন্ত যতগুলো আপডেট হয়েছে সবগুলো মিলে হচ্ছে হামিং বার্ড আপডেট। মানে হামিং বার্ড আপডেটকে এভাবে বোঝানো হয়, যদি মানে সার্চ ইঞ্জিন একটা ইঞ্জিন হয় গাড়ির,
তো হামিংবার্ড হচ্ছে নতুন ইঞ্জিন, জাস্ট গাড়ির ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে, নতুন ইঞ্জিন, সবগুলো আপডেট মিলায়ে একটা নতুন ইঞ্জিন তৈরি করা হয়েছে। হ্যাঁ, নতুন মানে সার্চ ইঞ্জিনের একটা ভার্সন। হ্যাঁ, আগের সব নতুন ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে আর কি। হ্যাঁ, সবগুলো ইঞ্জিন মানে সব যতগুলো আপডেট, সবগুলো আপডেট বহাল আছে, বহাল হওয়ার পর একটা নতুন ইঞ্জিন সেট আপ দিচ্ছে, সেটা হচ্ছে হামিংবার্ড আপডেট। ঠিক আছে, তো এখানে আচ্ছা, হামিংবার্ড আপডেটের ফলে যে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হলো যে মোর হিউম্যান ফ্রেন্ডলি সার্চ। এটা কি জিনিস? আগে তো শর্ট টেল কিওয়ার্ড দিয়ে সার্চ দিত লোকজন, এখন তো লং টেল কিওয়ার্ডের সার্চটা এই হামিংবার্ড আপডেটের ফলে চলে আসছে। হামিংবার্ড আপডেটের ফলে আমরা এখন লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কোনো মানে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসে, অন্য কোনো সার্চ ইঞ্জিনে এটা আসে না। এটি হচ্ছে যে হামিংবার্ড আপডেট। Announce of Google started Hummingbird update to roll about power changes, semantic search and knowledge graph for month. Semantic search বলতে কি ওই যে লং টেল কিওয়ার্ড আশেপাশে সিমেন্টিক কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে এটা আসে। হ্যাঁ, এটি হচ্ছে যে হামিংবার্ড আপডেট। হামিংবার্ড আপডেট ফলে সিমেন্টিক সার্চ দেখা যায় আর কি। এর আগে এসব হতো না। হ্যাঁ, হামিংবার্ড আপডেট আসে আগে, ওই সিমেন্টিক সার্চের ওটা জোরালোভাবে ছিল না। ঠিক আছে, এই আপডেটের ফলে এটা কনফার্ম করছে গুগল যে আমরা এখন সিমেন্টিক সার্চ দিই। এমন সিমেন্টিক সার্চ মানে ওই রিলেটেড আশেপাশে কিওয়ার্ডের যে ইয়াগুলো আসে, এই জন্য এখন যে কোনো আপনি কিওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড দিয়ে সার্চ দেন, রেজাল্ট শো করবেই। আগে কিন্তু এরকম হতো না, আগে পেজ জিরো দেখাতো। এখন যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, আপনাকে 10টা-20টা রেজাল্ট দেখাবে। ওর আশেপাশে যে শব্দগুলো আছে সেগুলোই তখন দেখাবে। ঠিক আছে, মানে গুগলে যা কিছু দিয়ে সার্চ দিবেন একটা রেজাল্ট আপনি পাবেন। সেটা যদি কাছাকাছি রেজাল্ট না থাকে, যত দূরের রেজাল্টই হোক, সে দেখাবে, রেজাল্ট দেখাবে সে। ঠিক আছে, এটা হামিংবার্ড আপডেটের ফলে হয়েছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি বা মোবাইল গ্যাডন। মোবাইল আপডেট বা মোবাইল গ্যাডন, এটা হচ্ছে এপ্রিল 22, 2015। খুব রিসেন্ট না মনে হচ্ছে, গত বছর এটা আপডেট নিয়েছে। আচ্ছা, এটার কারণ কি? এটার আপডেট হচ্ছে যে এটা খুব বড় একটা আপডেট ছিল। তার আগে গুগল অনেক সতর্ক করে দেওয়া হয়েছিল যে ওয়েবসাইটগুলো রেসপন্সিভ না। রেসপন্সিভ ওয়েবসাইট কি? রেসপন্সিভ নাম শুনছেন তো, রেসপন্সিভ? আচ্ছা, এখানে এখানে রেসপন্সিভ কথার অর্থ কি? রেসপন্সিভ কথাটা হচ্ছে যে রেসপন্সিভ ওয়েবসাইট আর কি। রেসপন্সিভ ওয়েবসাইট কি? যে ওয়েবসাইটগুলা সব ডিভাইসে দেখা যাবে। এটা তো ল্যাপটপ, আমরা ছিলাম যে রেসপন্সিভ ওয়েবসাইট, তাই না? রেসপন্সিভ কি? রেসপন্সিভ হলো যে ওয়েবসাইট রেসপন্সিভ হবে সেটা, এটা ডেস্কটপ না, এই ডেস্কটপের আকার ধারণ করবে। ওই ওয়েবসাইটে যদি মোবাইলে দেখি, তাই মোবাইলে দেখা যাবে, ট্যাবে দেখা যাবে, আপনার ল্যাপটপে দেখা যাবে। হ্যাঁ, যেরকম ডিভাইসে নেবে সব ডিভাইসে ওটা দেখা যাবে। ওইটাই বলা হচ্ছে রেসপন্সিভ। ঠিক আছে, মানে যেমন সেখানে মানে যেমন ডিভাইস তেমন শেপ, যেমন ডিভাইস তেমন শেপ, এটা হচ্ছে রেসপন্সিভ। ঠিক আছে, তো এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি সার্চ। মানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু মোবাইলে দেখা যায় না। ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইট মোবাইলে দেখা যায় না, শুধু ডেস্কটপের জন্য দেখা যায়। ওরা ডেস্কটপের জন্য তৈরি করছে। বাট এখন কিন্তু মানে যত দিন যাচ্ছে মোবাইলের ইউজার কিন্তু বাড়তেছে। মোবাইলে প্রচুর লোক সার্চ করে এবং ওয়েবসাইট ব্রাউজ করে। আচ্ছা, বাংলাদেশে যদি বলি, সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করে, যারা জীবনে কোনো ডেস্কটপে হাত দেয়নি তারাও কিন্তু ফেসবুক ইউজার। হ্যাঁ, এরকম আর কি, যে প্রচুর মোবাইল মানে অ্যান্ড্রয়েড আসে, এমন হয়েছে যে হ্যাঁ ডেস্কটপে থেকে ল্যাপটপের মোবাইলের ইউজার কিন্তু অনেক অনেক বেশি। হ্যাঁ, ডেস্কটপের কজন বসে, আমি ডেস্কটপে যে সময়টা বসি ফেসবুক ইউজ করি, তার থেকে বেশি সময় মোবাইলে ইউজ করি। সবাই এরকম, তাই মোবাইলে বেশি সময় ধরে থাকে। তাই এই জন্য বলছে যে সব ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। মোবাইল ফ্রেন্ডলি যদি না হয় তাহলে তাদের সার্চ র্যাঙ্কিং পিছায় যাবে। মানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ওই ওয়েবসাইটটা যেগুলো মোবাইল ফ্রেন্ডলি সেগুলো আগে আসবে। এবং এটা অনেক গুরুত্বের সাথে বলছে আর কি, অনেক বড় একটা আপডেট এবং অনেক সার্চ রেজাল্ট এখানে এফেক্টেড হয়েছে। আচ্ছা, in a rare move, Google pre-announced Google update and mobile tracking the impact of this update was in short term much smaller than expected and data showed than আচ্ছা, এটা আসার আগে গুগল একটা প্রত্যেকটা আপডেটের আগে কিন্তু গুগল অ্যালার্ম দেয়, অ্যানাউন্সমেন্ট দেয়। এই আপডেট আসার আগে গুগল একটা টুল চালু করছিল, পেজ স্পিড ইনসাইট লিখলে প্রথমে যে পেজটা আসবে গুগল ডেভেলপার টুলস, এখানে আমরা যাব।
এখানে ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করা যায়। হ্যাঁ, আগে দেখছেন এটা? না। এটা মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করা যায়। আমরা ধরুন মানে আমরা যদি কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করি আমাদের এটাও দেখতে হবে নাকি? ওয়েবসাইটটা দেখতে হবে যে ওয়েবসাইটটা কতটুকু মোবাইল ফ্রেন্ডলি কিনা। এটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, কতটুকু মোবাইল ফ্রেন্ডলি, কতটুকু ডেস্কটপ ফ্রেন্ডলি সবই দেখা যাবে এখানে। আমরা চেক করে দেখি। আচ্ছা, গুগলের একটা অন্যতম নেগেটিভ ফ্যাক্টর হচ্ছে যে পেজ লোডিং স্পিড। এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি না। এটা অবশ্যই 100-র মধ্যে 80 হতে হবে, তাহলে এটা গ্রিন দেখাবে। আচ্ছা, ডেস্কটপ ফ্রেন্ডলি কতটুকু? ডেস্কটপ ফ্রেন্ডলি মাত্র 51%। এটাও মানে ওয়েবসাইটের রেসপন্সিভ তো নাই, মোবাইলে তো দেখাই যাবে না। হুম, তাহলে মোবাইল এই ওয়েবসাইটে এই কাজ করতে হবে। আমরা এটা কিন্তু আমাদের প্রজেক্ট, আপনাদেরকেও করতে হবে। এই লাইভ প্রজেক্ট করতে হবে। এটা আজকে এই ওয়েবসাইটটার আমি দেখা দিলাম। গুগল অ্যানালিটিক্স কীভাবে অ্যাড করতে হয়, গুগল ওয়েবমাস্টার টুলে কীভাবে অ্যাড করতে হয়, ভিডিওটা আছে অবশ্য, দেখা করতে পারে। রোবট মেটাটেক্স কীভাবে তৈরি করছি, সাইট ম্যাপ কীভাবে তৈরি করছি, এটা দেখা দিচ্ছি। আচ্ছা, তো এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলিও না, ডেস্কটপ ফ্রেন্ডলিও না। হ্যাঁ, দুইটাই 80-র উপর থাকতে হবে, 100-র মধ্যে 80। শুট ফিক্স, কী কী ফিক্স করতে হবে? যে অপটিমাইজ ইমেজগুলো অপটিমাইজ করতে হবে। ইমেজগুলো সাইজ অনেক বেশি। হ্যাঁ, ওই জন্য মানে লোডিং স্পিডটা অনেক বেশি, লোডিং স্পিড কম আর কি। লোডিং স্পিড ফাস্ট হতে হবে, মানে দ্রুত লোড হতে হবে। এই যে ইমেজগুলো ব্যবহার করছে, ইমেজগুলোকে অপটিমাইজ করতে হবে। মোবাইলের মধ্যে মোবাইল হ্যাং হয়ে যায় এরকম। হ্যাং না, মানে অনেক সময় লাগে, মানে অনেক আসতে- অনেক হ্যাঁ, মানে এরকম আর কি। ফেসবুক যেমন জিরো জিরো ফেসবুক ইউজ করা যায়, তো এটাও হবে না এরকম। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সেটা হলো যে ইমেজগুলোকে প্রথমে আগে অপটিমাইজ করতে বলছে। আচ্ছা, টু রিডিউস দেয়ার সাইজ বাই 541, 70% রিডাকশন হবে ইমেজগুলো যদি আমরা অপটিমাইজ করি। কীভাবে অপটিমাইজ করবো? একটা ওয়েবসাইট আছে টিনি পিএনজি। হ্যাঁ, সব ওয়েবসাইটে কাজ, ওয়েবসাইটে সব, শুধু জানতে হবে। হ্যাঁ, এখানে ওই টিনি পিএনজির কাজ কি জানেন? একটা ধরেন ইমেজ 500 কিলোবাইট সাইজ, ইমেজের সাইজ 500 কিলোবাইট, এখানে দিলে ধরেন যে 50 কিলোবাইট হবে, কিন্তু রেজুলেশন ঠিক থাকবে, সাইজটা কমে দিবে। হ্যাঁ, তাহলে ডাটা সাইজটা কমে গেল, তাহলে দ্রুত লোড হবে। হ্যাঁ, এটা কাজ হচ্ছে এটা। তো এখানে বলছে যে ইমেজগুলোকে 70% রিডাকশন হবে, 540-এর মধ্যে নিয়ে আসতে হবে, 541-এর মধ্যে নিয়ে আসতে হবে। তাই এই অনেকগুলো ইয়ে আছে, এই ইমেজগুলো আমরা যদি করি, টিনি পিএনজিতে দিই, সবগুলো মিলে 540 যে এজেন্ট রয়েছে। তাহলে 70% রিডাকশন হবে। হ্যাঁ, শুড ফিক্স। আচ্ছা, তারপর হ্যাঁ, কনসিডার ফিক্সিং। কী কী ফেসে? যে এলিমিনেট রেন্ডার ব্লকিং, জাভাস্ক্রিপ্ট এলিমিনেট করতে হবে। মিনিফাই জাভাস্ক্রিপ্টের ফাইলটা অনেক বড় হয়েছে, এটা শর্ট করতে হবে। মিনিফাই এসটিএমএল ফাইলটা বড় হয়েছে, এসটিএমএলটা শর্ট করতে হবে। সিএসএস ফাইলটা শর্ট করতে হবে। আচ্ছা, পেজেস 4 পাস্ট রুল, 4টা রুল পাস করেছে। কী কী পাস করছে দেখি? যেগুলো পাস সেটা গ্রিন দেখাচ্ছে, কিন্তু অ্যাভয়েডিং ল্যান্ডিং পেজ রিডাইরেক্ট পেজ ল্যান্ডিং, মানে এটা রিডাইরেক্ট করা নাই। আচ্ছা, এন্ডিং কম্প্রেশন নাই, প্রায়োরিটি ভিজিবল কন্টেন্ট, সার্ভার রেসপন্স টাইম অপটিমাইজ, এটা অপটিমাইজ করা আছে, সার্ভার দ্রুত রেসপন্স করে। হ্যাঁ, এগুলো ওকে করা আছে। বা যেগুলো ওকে করা নাই সেগুলো ওকে করতে বলছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রবলেম সেটা হচ্ছে ইমেজের সাইজগুলো যদি কমাই নিতে পারি, তাহলে এই মোবাইল ফ্রেন্ডলিনেস বা ডেস্কটপ ফ্রেন্ডলি যেটাই বলেন, আরও লোডিং স্পিডে কমে যাবে, মানে দ্রুত লোড হবে। এই 10 সেকেন্ডের মধ্যে লোড হয়ে যাবে। এটা লোড, এই যে এটা একটা ইমেজ, এই যে আলফাটেক ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা তো মানে এটা একটা লোগোটা একটা ইমেজ। এটাই শুরু। এটাই, আরো ইমেজ আছে এখানে। হ্যাঁ, এগুলো ইমেজ। হ্যাঁ, এগুলো কমাই দিতে বলছে। তারপরে এই যে এটা একটা ইমেজ। হ্যাঁ, অনেকগুলো ইমেজ আছে। এই যে এটা একটা ইমেজ। হ্যাঁ, তো এগুলো যদি কমাই দিই, তাহলে আপনার হচ্ছে লোডিং স্পিডটা কমে যাবে। আচ্ছা, tinipng.com কম্প্রেসড ইমেজ, এখানে একটা আপ টু 20 ইমেজ একসাথে দেওয়া যাবে, ম্যাক্সিমাম 5 মেগাবাইট ইজ। একটা ইমেজ উদাহরণ দিয়ে দেখাই। ধরেন এটা হচ্ছে কত? 328 কিলোবাইট, তাই না? এটা যদি এখানে দিই আমি, চুরাশি কিলোবাইট হয়ে গেছে, কিন্তু রেজুলেশন এটাই থাকবে। আচ্ছা, 75% মাইনাস হয়ে গেছে, 75% মানে ওয়েট লসের বিষয়টা আর কি এরকম। রেজুলেশন এটাই আছে, কিন্তু ডাউনলোড করে, হ্যাঁ ডাউনলোড করলে চলে আসবে, বা সেভ এজ ড্রপবক্স
নানো ডল ফাইল, সবগুলো ফাইল একসাথে দিলে এভাবে চলে আসবে। ঠিক আছে, কোথায় 345 কিলোবাইট, কোথায় 84 কিলোবাইট, 75% রিডাকশন হয়েছে সাইজ। আচ্ছা, হুম, তাহলে আমরা কোথায় ছিলাম? মোবাইল ফ্রেন্ডলিনেস, পেজ লোডিং স্পিড, তাই না? তাহলে এটাও অনেক বড় একটা আপডেট ছিল, মানে এটা আপডেটের ফলেও মানে যারা যারা করতে পারে নাই, এই টুলটা চালু করছে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, আর আপডেটটা নিয়ে আসছে এপ্রিলে। হুম, আপডেট নিয়ে আসছে এপ্রিলে, আর টুলটা চালু করছে ফেব্রুয়ারির দিকে। তাহলে আপনার একটা জিনিস বুঝতে হবে যে গুগলের আপডেটটা কত ইম্পর্টেন্ট এসিওর জন্য। দেখেন, একটা সাইট যদি আমরা ইয়া না করি, মানে রেসপন্সিভ না করি, তাহলে কি আউট র্যাঙ্ক হয়ে যাবে। গুগল আপডেটটা মানে এত বেশি ইম্পর্টেন্ট, এত মানে কি বলবো, মানে আপনার অস্তিত্বের প্রশ্ন এটা। হ্যাঁ, এমন একটা আপডেট নিয়ে আসলো গুগল, যেটা আপডেট দেখেছে আপনার সাইট র্যাঙ্ক হারাই গেছে। অনেক বড় বড় মার্কেটার এরকম হয়েছে, আলামিন কবির এরকম হয়েছে, সাইট খুঁজে পায় না আর। হ্যাঁ, যে সাইট দিয়ে সে মনে করে মাসে $2-3 আসতো, সেই সাইট দেখা যায় 5 নম্বর পেজে চলে গেছে। 5 নম্বর পেজে গেলে মানে ভিজিটর 0। তো তখন ওই যে এই আপডেটগুলো আসার ফলে খুব এফেক্টেড হয়েছিল। হ্যাঁ, দিনে তো ইনকাম $1000, তুমি কি মনে করো? আচ্ছা, তো ওর 2টা সাইডে আউট র্যাঙ্ক হয়ে গেছে। তার কারণটা কি জানেন? তার কারণটা ছিল, ওর যেটা কেস স্টাডি সেটা হলো যে অতিরিক্ত মানে এক্সেস আউটবাউন্ড লিঙ্ক দেওয়া ছিল। আচ্ছা, আউটবাউন্ড লিঙ্ক আমরা কয়টা দিব? 300 ওয়ার্ডে একটা। 300 ওয়ার্ডের কন্টেন্ট যদি হয় তাহলে আমি একটা আউটবাউন্ড লিঙ্ক দিব, এবং সেটা ডু ফলো দিতে পারবো। আর আর যদি 2-3টা দিই তাহলে বাকি বাকি 2টা ন ফলো করে দিতে হবে। ঠিক আছে, তা ও অ্যামাজনের যে লিঙ্কগুলা ও সবগুলো ডু ফলো করে দেওয়া ছিল। হ্যাঁ, এই জন্য ও পেনাল্টি খাইছে। পরে এগুলা লিঙ্কগুলোকে চেঞ্জ করে দিয়েছে, ন ফলো করে দিয়েছে, তখন পেনাল্টি উইথড্র করে নেওয়া হয়েছে। হ্যাঁ, পরে আবার সাইটটা র্যাঙ্ক ফিরে এসছে। ঠিক আছে, তা আপনাকে ওইভাবে ওই মাসের টুলে আপনার মেসেজ দিবে, আপনার কোনো প্রবলেম হলে ওইটা হলো যে আপনাকে জানাই দিবে গুগল যে এই প্রবলেম। যদি ছোটখাটো আপনার পানিশমেন্ট হয় তাহলে অল্প শাস্তিতে মানে ওইটা আপনি শুধরাই নিলে সাইটটা আবার র্যাঙ্ক ফিরে পাবে। আর যদি খুব বড় মানে স্পামিং করা হয় তাহলে আপনার মনে করেন যে ওটা একদম মানে ডোমেইনটাই ব্যান করে দিবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এটা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটা বিষয়, যে গুগল ড্যান্স একটা বিষয় বলে। ও আচ্ছা, আমি তো র্যাঙ্কিং ফ্যাক্টর আপনাদেরকে পড়তে বলছিলাম। কারো আছে ইয়াতে, মানে পেন ড্রাইভে দেন আমাকে একটু। এখানে আমার পেন ড্রাইভে নেই। পেন ড্রাইভে আছে তো? না, এখানে। আচ্ছা, এটা নিয়ে নেন। পেন ড্রাইভে আচ্ছা, আমরা একটু আমি এই যে র্যাঙ্কিং ফ্যাক্টরের 9 এবং 10 নম্বর ফ্যাক্টর পড়তে বলছিলাম, এটা নিয়ে আজকে আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, এটা গুগল আপডেটের সাথে সম্পর্কিত, অনেক বেশি সম্পর্কিত। আচ্ছা, অন সাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর, পান্ডা আপডেটের ফলে অন সাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টরটা খুব বেশি এফেক্টেড হয়েছে। আচ্ছা, পান্ডা পেনাল্টি প্রথমে যেটা আসছে, সাইট উইথ লো কোয়ালিটি কন্টেন্ট আর লেস ভিজিবল ইন সার্চ আফটার গেটিং হিট বাই পান্ডা পেনাল্টি। পান্ডা পেনাল্টি খাওয়ার পরে লো কোয়ালিটি কন্টেন্টগুলো সাইটগুলো লেস ভিজিবল হয়ে গেছে, মানে ভিজিবিলিটি কমে গেছে। লিঙ্ক টু ব্যাড নেইবারহুডস, হ্যাঁ, ব্যাড নেইবারহুডস থেকে যারা লিঙ্ক নিছে তারা এখানে মানসম্মত না। হ্যাঁ, মানসম্মত না সেটা কি জিনিস? ব্যাড নেইবারহুড বলতে কি, লিঙ্ক লাইক ফার্মেসি অর পেড এ লোন সাইট মে হার্ট ইউর সার্চ ভিজিবিলিটি। যারা এই যে বিশেষ করে লোনের যে ওয়েবসাইটগুলো আছে, যে ওয়েবসাইটগুলো লোন, পেডে এই কথাগুলো লেখা আছে এবং ফার্মেসি লেখা আছে, এই ওয়ার্ডগুলো যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে যারা লিঙ্ক নিছে
তারা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ব্যাড নেইবারহুড থেকে লিঙ্ক নিয়েছে, হ্যাঁ, তারা হলো যে আপনার পেনাল্টি খেয়েছে। আচ্ছা, রিডাইরেক্টস, স্নেকি রিডাইরেক্টস। স্নেকি রিডাইরেক্টস কি জিনিস? মানে সাপের মতো রিডাইরেক্ট, মানে চারটা পাঁচটা রিডাইরেক্ট একসাথে, এটাতে ক্লিক করলে একটা, তারপরটা, হ্যাঁ, এটাকে বলছে স্নেকি রিডাইরেক্টস। in if caught, it can get a site not just penalized but de-index। শুধু পেনাল্টি দেয় নাই, মানে de-index হয়েছে, ওইখান থেকে গুগল থেকে তার সব ডাটা মুছে দিয়ে দিয়েছে, হ্যাঁ, গুগল থেকে সব ডাটা মুছে দিয়ে দিয়েছে। অতিরিক্ত রিডাইরেক্ট দিল, স্নেকি রিডাইরেক্ট, মানে একটার সাথে আরেকটা রিডাইরেক্ট বা চারটা পাঁচটা রিডাইরেক্টের সাথে, এটা স্নেকি রিডাইরেক্ট। আচ্ছা, পপ আপ অ্যান্ড ডিস্ট্রেসিং অ্যাডস। আমরা কতগুলো নিউজ সাইটে যাই না, যা গেলে যে অনেকগুলো পপ আপ অ্যাড আসে, মানে বিরক্তিকর কন্টেন্টের উপরে অ্যাড ভাসে আছে, এরকম হয় না? তো এটা হচ্ছে যে ডিস্ট্রেসিং অ্যাডস, মানে বিরক্তিকর অ্যাড। অতিরিক্ত যদি অ্যাড থাকে এরকম এই সাইটগুলো, মানে এবং লো কোয়ালিটি কন্টেন্ট যদি থাকে, তাহলে এই সাইটগুলো পেনাল্টি খেয়েছে, হ্যাঁ, পান্ডার ফলে। এটা খারাপ, এটা হচ্ছে অন সাইট ওয়েব ফ্যাক্টর, এগুলোকে বলা হচ্ছে ওয়েব স্প্যাম অন সাইটের, হ্যাঁ, অন সাইট ওয়েব স্প্যাম এগুলোকে বলে। আচ্ছা, সাইট ওভার অপটিমাইজেশন, হ্যাঁ, মানে 100% এসইও করা যাবে না, মানে ন্যাচারাল হতে হবে, হ্যাঁ। আপনার ইন্টারনাল লিঙ্ক করবেন, যে আমি যেটা বলছি যে 1% কিওয়ার্ড ডেন্সিটি, একদম এক্সাক্ট যে 1% করবেন তা কিন্তু না, 1.2% করবেন, 0.8% করবেন, হ্যাঁ, যেটুকু যেরকম যেটা প্রয়োজন।